আমাদের অঞ্চলে শিল্প সংস্কৃতির জগতে এরকম ভাবে কালো মেঘের ছায়া আগে এতটা নামেনি। কারণ সমাজ সংস্কৃতির সর্বস্তরেই দেখা যাচ্ছে যে এই রবীন্দ্রনাথ বা সংস্কৃতি সেবী বা সংস্কৃতি মানুষজনের উপর একটা সম্মিলিত আক্রমণ চলছে। এখন আমি এখানে আলোচকবৃন্দ মোটামুটি ভাবে রবীন্দ্রনাথের ব্যাপারে অনেক বিষয়ই আলোচনা করেছেন। আমি তার সাহিত্য কর্মের উপরে দু চারটি কথা এবং ব্যক্তি রবীন্দ্রনাথ সম্বন্ধেও মানুষ রবীন্দ্রনাথ, মানবিক রবীন্দ্রনাথ সম্বন্ধে দু চারটি কথা বলব। প্রথমত আমি আসি যে রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টি এতটা ব্যাপক, এতটা বিস্তৃত যে শুধু বাংলা ভাষা নয়, আপনারা হয়তো জানেন পৃথিবীর 40টি ভাষায় তার সাহিত্য অনুবাদ করা হয়েছে এবং বিভিন্ন দেশে এখনো তার সাহিত্যের উপরে পড়াশোনা কাজ চলছে। দুর্ভাগ্য আমাদের যেই দেশে তার জন্ম বা যেই অঞ্চলে তার জন্ম, সেখানেই রবীন্দ্রনাথ এখনো আড়ালে আছেন এবং অনাবিষ্কৃত আছেন। আমরা দেয়ালে রবীন্দ্রনাথের ছবি ছাড়া আর কিছুই রবীন্দ্রনাথের আসলেই অর্জন করতে পারিনি। এবং এই ব্যর্থতা, পৃথিবীতে খুব কম জাতি আছে যাদের এতগুলো মানুষ থাকার পরেও একটা জাতি সংস্কৃতিতে, চেতনায় এতটা পিছিয়ে থাকে বা এতটা দুর্বল। রবীন্দ্রনাথ, নজরুল, লালন, হাসান, শাহ আব্দুল করিম থেকে আমি বলতে গেলে অনেক বলতে পারবো যে কোন দেশে এক জায়গায় এত মানুষের সম্মেলন ঘটে নাই, এত বড় প্রতিবাদ একক সময়ে এভাবে ঘটে। কিন্তু সেই জাতি আমরা পড়ে রইলাম পিছনে। রবীন্দ্রনাথ, আমরা যদি তার সাহিত্যের দিকে গল্প, উপন্যাস, কবিতা এক একটা দিক থেকে যদি আলাদা করতে চাই, তাহলে দীর্ঘ সময়েও এটার ব্যাখ্যা করা বা সংক্ষিপ্তভাবে আলোচনা করা সম্ভব নয়। আমি যদি ধরি রবীন্দ্রনাথ একজন রাজনীতিবিদ কিনা, এই প্রশ্নের উত্তর আমার খুঁজতে হবে না। শুধু গোড়া উপন্যাসটা যদি কেউ পড়েন বা পড়ে থাকেন, দেখা যাবে যে কি গভীর উপলব্ধি নিয়ে তিনি সমাজে রাজনৈতিক অবস্থানগুলি এবং ওই সময়কালের ব্রিটিশ শাসনের সাথে আমাদের সমাজের দ্বন্দ্ব সংঘাতটা কিভাবে তুলে এনেছেন। আমরা যদি ছোট গল্পে যাই, গোটা বাংলার মানুষের মনন এবং মানুষের সমাজ ব্যবস্থার চিত্রগুলি পাব। পোস্টমাস্টার, সমাপ্তি, খোকাবাবুর প্রত্যাবর্তন, এরকম মধ্যবর্তী বেশ কিছু, মানে প্রায় তো 500-র মতো বোধ হয় না। এর প্রত্যেকটা ছোট গল্পই এক একটা দিক নির্দেশনা এবং সমাজের দর্শন, সমাজের চিন্তা চেতনাকে রবীন্দ্রনাথ একটা সংকলিত ভাবে শুধু বাংলার জন্য নয়, গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন। সেখানে শুধু বাঙালির চরিত্র, বাঙালির সমাজ চরিত্র আসেনি, গোটা বিশ্বের অসঙ্গতিগুলো এক এক করে তিনি প্রত্যেকটা ছোট গল্পে তুলে এনেছেন। নাটক যদি বলি, রক্তকরবীর কথা উনি বলেছেন, বিসর্জন নাটক সম্ভবত আমরা আমাদের সময় আমরা মঞ্চেই দেখেছি, এখন সেটা খুব একটা হয় না, কম হয়। একবার ভাবুন তো যে এই নাটকের মধ্যে রাজনীতি, অসৎ ষড়যন্ত্র, ক্ষমতার লিপ্সা, পুরোহিতের অন্যায় আচরণ, বর্বরতা, সবগুলো জিনিসের সম্মেলন কিভাবে তিনি ঘটিয়েছেন। এবং এই নাটকে দেখেন, যখন রাজা সিদ্ধান্ত নিলেন 300 ভেড়া 200 মহিষ বলি দিয়ে তার সন্তান কামনা করবেন, তার সন্তান হচ্ছিল না, তখন একটা পালক সন্তান ছোট, সে গিয়ে বলল এ তো হত্যা। রাজা সিদ্ধান্ত থেকে সরে গেলেন। পুরোহিত দেখলো যে এই সিদ্ধান্ত সরা মানে তার ভবিষ্যৎ অন্ধকার। সে রাজার বিরুদ্ধাচরণ শুরু করলো,
করতে করতে রাজার সিদ্ধান্ত থেকে সরাতে পারছে না, সেনাপতিকে লাগিয়ে দিল রাজাকে সরিয়ে দাও। সেনাপতি এইটাও সে ফেল করলো, লাগালো রাজার ভাইকে প্রাসাদ ভিতরে, সেটাও ফেল করলো। তারপরে জনমত সৃষ্টি, একটার পর একটা, শেষ পর্যন্ত পুরোহিত পারল না। পুরোহিত শেষে যেই সবচেয়ে নিকৃষ্টতম কাজটি করলেন, তার পালিত পুত্র জয়সিংহকে লেলিয়ে দিলেন যে এই মন্দিরে যদি রক্ত দেওয়া না হয় তাহলে কিন্তু হবে না। কিন্তু ওই ছেলেটা রাজি হচ্ছিল না, কারণ তার প্রেমিকা তাকে বলছিল এটা অন্যায়। সম্ভবত ওর নাম অর্পণা নাটকের মধ্যে। কিন্তু পুরোহিত ছাড়বেন না। যখন সন্তান, পালিত সন্তান এবং পিতার মধ্যে দ্বন্দ্ব বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে গেল, জয়সিংহ নিজের বুকে নিজে ছুরি চালিয়ে বললেন, ঠিক আছে, রক্তই যদি রাজরক্ত চায়, কারণ ওই সন্তানটা ছিল রাজ পরিবারের পুরোহিতের, চায়, তাহলে আমি রক্ত দিয়ে দিলাম। পুরোহিত ভাবতে পারে নাই যে তার এই ছেলে নিজের বুকে ছুরি চালিয়ে রক্ত দিবে, এটা সে মানতেও পারেনি। সাথে সাথে তার সমস্ত চিন্তা ভাবনা ঘুরে গেল। সে বলল, দেবী তুই উপরে নাই, নিচে নাই, পাশে নাই, কোথাও নাই। বলে সে সেই দেবী আসন থেকে দেবীকে তুলে সে নদীতে ছুঁড়ে ফেলে দিল। রবীন্দ্রনাথ কি কাজ করেছেন একবার ভাবতে পারেন? ভয়ঙ্কর কাজ, যেটা সকল রাজনীতির পক্ষেও জটিল ছিল যে এরকম একটা সমাজকে ধাক্কা দেওয়া। এটা খুব নিরিবিলি উনি করে গেছেন নাটকে। তারপরে আসেন তার সঙ্গীতে। আমি তো ভাবলে অবাক হই, এই বাংলাদেশে যদি একটা মানুষের মধ্যে যে আজকে সহমর্মিতা, অসাম্প্রদায়িক একটা ভাব এবং মানুষের একটা উন্নত যা কিছু থাকে, প্রত্যেকটার মধ্যে রবীন্দ্রসঙ্গীত মিশে আছে। আমি যদি আমার নিজের কথাই ধরি, আমি যখন জাতীয় সঙ্গীত তো হলো পরে, আমার সোনার বাংলা যখন আমি গানটা শুনি, যখন বলে যে নদীর কুলে কুলে বটের মূলে, আমি পুরা বাংলাদেশটাকে দেখে ফেলি যে আমার বাংলা। যখন বলে যে মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, আমি আমার মা জন্মভূমিকে এক জায়গায় একই ফটো ফ্রেমে নিয়ে আসি, পাই চোখে অস্ত্র ঝরে যদি কখনো দেখি আমার মাতৃভূমি বা আমার মা কোনো কারণে বিমর্ষ। রবীন্দ্রনাথের গান তো এত ছোট না, অনেক গভীরে। তারপরে তার অনেক গান, যেমন আমরা যৌবনে যদি চরিত্র গড়ে থাকি, তাইলে রবীন্দ্রনাথের সঙ্গীতের অবদান বিশাল। যখন বলে সে প্রেমটাকে এমন ভাবে তুলে এনেছে যে মনুষ্য উৎকৃষ্টতার একটা উচ্চতর অবস্থানে নর নারীর সম্পর্ককে সঙ্গীত দিয়ে তিনি উপরে তুলে এনেছেন। কিরকম? দুই একটা যদি কথাই আমি বলি, যেমন তুমি আর যেথা যাও, কি যেন গানটা, আমারও প্রাণ যাহা চায় তুমি তাই, তুমি আর তো কোথা যাও, হ্যাঁ না, এইখানে দেখুন যে প্রিয়াকে সে বলছে তুমি যেখানে যাও যাও, কিন্তু এতটুকু হিংসা সেখানে নেই, হিংসা নেই, তার প্রতি প্রতিশোধ স্পৃহা নেই, কিচ্ছু নেই। কি অবাধ চিন্তা, কি অবাধ মুক্ত মনের বিশালতা। এবং প্রত্যেকটা গানের মধ্যে প্রেম বিষয়ক, যেটা এখানে আমি লিখে আনছিলাম, কিন্তু আমি যাচ্ছি না, ওই আলোচনা তাহলে বড় হয়ে যাবে। প্রত্যেকটা সঙ্গীত, আমি বলবো আমার জীবনে আমাকে নৈতিকতার যদি কোনো জায়গায় সামান্যতম দাঁড় করিয়ে থাকে, সেখানে রবীন্দ্রসঙ্গীতের অবদান একেবারে প্রত্যেকটা সময়ে সময়ে কথিত। এবার আপনার রবীন্দ্রসঙ্গীত, এই গানগুলো এখনো আমি মনে করি যে বাংলার সমস্ত মানুষের মনে, আমি শুধু একা না, বিদেশে পর্যন্ত তার গানগুলি যখন ট্রান্সলেট হয়ে ইংরেজিতে গেল, আপনারা জানেন যে ভিক্টোরিয়া অকম্পার কথা তো জানেন, ওইখানকার একটা সমাজ এই গানের জন্য। এবং রবীন্দ্রনাথ দেখেন নোবেল প্রাইজটা পেয়েছেন কিন্তু সঙ্গীতে, গীতাঞ্জলি সঙ্গীতে। কেন? রবীন্দ্রনাথের এত কাব্য থাকার পরে
কেন এইটাতে? কারণ এই একটা জায়গায় রবীন্দ্রনাথ নিজে সারা জীবনে কোনো জায়গায় এতটুকু অহংকার স্পর্শতার নাই, চিন্তায় নাই, চেতনায় নাই, কথায় নাই। একটা জায়গায় বলে গেছিলেন যে আমি সঙ্গীতে ফাঁক রেখে যাইনি। বিশাল কথা। এবং এই সঙ্গীত পৃথিবী কোনোদিন এড়িয়ে যেতে পারবে না, কারণ এখানে আমার মননের, আপনার মননের, সমাজের মননের, মানুষের মননের সমস্ত জিনিসগুলি স্পর্শ করা আছে গানে গানে। এবার আসি আমি ব্যক্তি রবীন্দ্রনাথ। এই সম্বন্ধে আমাদের দেশে বহু, আমরা ছোটবেলায় শুনেছি রবীন্দ্রনাথ তো নোবেল প্রাইজ পাওয়ার কথা ছিল না, অমুক পাওয়ার কথা ছিল, এরকম এরকম কথাগুলো। এগুলি কেন আসছে, কারা নিয়ে আসছে, এগুলি আমরা জানি। কারণ কেন, কারা রবীন্দ্রনাথকে ভয় করে? যে আলোকে ভয় করে। কারা রবীন্দ্রনাথকে ভয় করে? যে সুন্দরকে ভয় করে। কারা রবীন্দ্রনাথকে ভয় করবে? যে সত্যকে ভয় করবে। তাইলে রবীন্দ্রনাথ দাঁড়িয়েছে তো ওই জায়গায়। আপনি কি সূর্যটাকে ঢেকে দিতে পারবেন কোনোদিন? আকাশের সবটুকু নীল কি আপনি সরিয়ে নিতে পারবেন? পৃথিবীর কোন মানুষের পক্ষে কি, শক্তির পক্ষে কি তা সম্ভব? হ্যাঁ, পারি। আমি বলবো সূর্য নেই, কখন বলবো? যখন আমি নিজের চোখ দুটোকে হাত দিয়ে ঢেকে দিব, অর্থাৎ আমি অন্ধ হয়ে যাব। কিন্তু রবীন্দ্রনাথের সূর্য, রবীন্দ্রনাথ সূর্য হয়ে থাকবেন, সেভাবেই আছেন। এই জন্য যত রকম বিভ্রম বিভ্রান্তি ঘটে সমাজে, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, আমি কিন্তু ন্যূনতম ভ্রুক্ষেপ করি না। কারণ আমি জানি যে এটা সরানোর জিনিস নয়। আমি মহাসাগর শুকিয়ে ফেলতে পারবো না, আমি আকাশের সম্পূর্ণ নীল গায়েব করে দিতে পারবো না, আমি সূর্যের আলোকে আমার দুহাত দিয়ে ঢেকে দিতে পারবো না। থাকবে, রবীন্দ্রনাথ ওই জায়গাটায় আছেন। সুতরাং এটা কারো পক্ষেই কোনো কালেই সম্ভব হবে না। সেই চিন্তা থেকে আমি জানি যে হ্যাঁ, যে ক্ষতিটা করবে আমার একটা প্রজন্মকে অন্ধ করে, আমার একটা প্রজন্মকে প্রতিবন্ধী করে, আমার একটা সময়কে কালো করে দেওয়ার ক্ষমতাটুকু এই অপরাজনীতি, অপসংস্কৃতি রাখে। কিন্তু শেষ ফল তারও ভালো হবে না, কারণ অন্ধকারে তো সেও একটা নির্দিষ্ট কীট। আমার ক্ষতি কি করেছো তার দরকার নাই, তুমি কোন জায়গায় কতটুকু নিচের কীট হয়ে আছো স্পষ্ট করে বা ভালো পরখ করে দেখো, সেটুকু তো তার শাস্তি। ব্যক্তি রবীন্দ্রনাথ প্রসঙ্গে যদি আমি বলি, তিনি হতে পারতেন, আপনারা জানেন প্রথম বোধহয় 17 বছর বয়সে তিনি শিলাইদহ হয়ে আসেন, বাবা বা চাচা, সম্ভবত বাবার সাথেই। এরপরে উনি বিলেতে চলে যান। আমি বারবার চিন্তা করি যে এই লোকটা যদি বিলেতে থেকে যেতেন, এসে আইসিএস হয়ে তার বড় ভাইয়ের মতো ভারতের প্রথম আইসিএস হয়ে যেতেন, আমরা বঞ্চিত হতাম। এই লোকটি তার অন্যান্য ভাইদের মতো যদি প্রতিভাধারী যে ভাইরা বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায়, রবীন্দ্রনাথ যদি কবি না হয়ে ওই জায়গায় দাঁড়িয়ে যেতেন, আমরা অনেক বড় একটা সম্পদ হারাতাম। রবীন্দ্রনাথ আসলেন, শিলাইদহে জমিদারি নিয়ে আসলেন। জমিদারিটাও তাকে একচুয়ালি চাপিয়ে দেওয়া হয়েছিল তার আগে যতীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথকে আমরা তিনটা জায়গায় দাঁড় করাতে চাই: জমিদার রবীন্দ্রনাথ, মানুষ রবীন্দ্রনাথ, সাহিত্যিক রবীন্দ্রনাথ। আমি এই তিনটার উপরে দু চারটা কথা বলে হয়তো আমি শেষ করবো। সেখানে আপনি লক্ষ্য করুন, রবীন্দ্রনাথ জমিদারিতে এসে প্রথম বর্ষে একটা ঝামেলা বাঁধিয়ে বসলেন। ঝামেলাটা কি? ঝামেলাটা হলো, তখন হালখাতা হতো শিলাইদহ উঠিবাড়ির সামনে বিশাল আকারে। এইটাতে লোকাল স্থানীয় ছোট ছোট জমিদার, নায়েব, আমলা, যা এরা সবাই বসতো, একটা বার্ষিক উৎসবের মতো হতো। রবীন্দ্রনাথ বললেন, ওইখানে অ্যারেঞ্জমেন্টটা এরকম থাকতো, সামনে সব ওই যে হোগলা পাতা, মানে এটার হ্যাঁ, ওইটা বিছিয়ে রাখা হতো বিভিন্ন জায়গায় জমিজিরা চাষবাস করে ওদের জন্য, কৃষক এদের জন্য। আর এই পাশে আমলা, নায়েব, উজির, এই যা আছে জমিদার। রবীন্দ্রনাথ এসে বললেন যে একটা সোফা চেয়ারও ওইখানে বসবে না। এরা তো অবাক হয়ে গেল, বলে কি, বংশ পরম্পরায় হয়ে আসছে, এখন চেয়ার সমস্তটাই হোগলা থাকবে, রবীন্দ্রনাথ মাটিতে বসবেন? কি করে থাকে ঐতিহ্য, কি করে মর্যাদা? এ তো জমিদার। যেই ঘটনা পরে রবীন্দ্রনাথ কলকাতা ফেরার আগে রবীন্দ্রনাথের বাপের কানে চলে গেছে যে এ তো ডুবাবে, ভাইদের মধ্যে কথা হচ্ছিল যে এ কি করছে ও।
এক সময় দেবেন্দ্রনাথ জমিদারই ছিলেন। তিনি মানব প্রেমী, আমি একদম মোটা দাগে বলবো না, যেটুকু ছিল সেটুকু ছিলেন। তিনি ভাই ওই অন্য সন্তানদের বলল, আমরা যা কিছু পরিবারের বদনাম বা অর্জন করেছি, ও যদি কিছুটা তার লাঘব করতে পারে ক্ষতি নেই, এ নিয়ে আর কথা বলো না। তাহলে রবীন্দ্রনাথ কোন জায়গাটায় প্রথম গিয়ে, আচ্ছা, তারপরে দেখুন অনেক সময় রবীন্দ্রনাথকে অনেকভাবে ভুল ব্যাখ্যা করা হয়। রবীন্দ্রনাথ শাহজাদপুর জমিদারি যখন একটা ফসল মার গেল, আরেকটা ফসলও মার যাওয়ার মুখে, তখন রবীন্দ্রনাথের কাছে ওখানকার নায়েব চিঠি দিলেন। ওইটা ছিল রবীন্দ্রনাথের চাচাদের জমিদারি, রবীন্দ্রনাথ পরিবার দেখাশোনা করছিল, রবীন্দ্রনাথ করছিল। ওখান থেকে একটা খবর আসলো যে খাজনা উঠছে না, টাকা পাচ্ছে না। নায়েব চিঠি দিল রবীন্দ্রনাথকে যে আপনি আদেশ দিন, আমি একটু আঙ্গুল বাঁকা করলে খাজনাটা তুলতে পারবো। রবীন্দ্রনাথ চিঠির উত্তর দিলেন, আঙ্গুল সোজা রাখো, আমি দেখছি। কিছুদিনের মধ্যে রবীন্দ্রনাথ গেলেন। রবীন্দ্রনাথ শাহজাদ কুঠিরে নামলেন একটা কৃষক মাঠে, নেমে জিজ্ঞেস করলেন যে খাজনা দিচ্ছ না কেন? কৃষক বলল, কোত্থেকে দিব? বাকিটা বুঝতেই পারেন চিত্রটা রবীন্দ্রনাথের সামনে। এবং নায়েব তখনও টের পায় নাই যে জমিদার বাবু পথে নেমে গেছেন। রবীন্দ্রনাথ কুঠি বাড়িতে পৌঁছে বলল, কত বাকি পড়েছে? 56,000 টাকা। রবীন্দ্রনাথ বলে, ঘোষণা করে দাও এটা মৌকুফ, এবং আগামীবার ভালো ফসল না হলে সেটাও মৌকুফ। এই কাজ তিনি করলেন, প্রায় 1 লক্ষ টাকা জমিদারির নষ্ট করলেন। আমি ওদের ভাষাই বলবো। যখন রবীন্দ্রনাথ কলকাতায় গেলেন পারিবারিক বৈঠকে, 2-1 ভাই এবং ভাতিজা তাকে প্রশ্ন করলো, তুমি 200 টাকার অনারিয়াম পাও, কুঠি বাড়ি সব পাও, সেগুলি তোমার অধিকার আছে, কিন্তু এই টাকা, ট্রাস্টের টাকা, তুমি কি করে মকুব করো, আমাদেরকে জিজ্ঞেস না করো? রবীন্দ্রনাথ মাথা নিচু করে বসেছিলেন। দেবেন্দ্রনাথ তখন জীবিত। রবীন্দ্রনাথ শুধু আক্ষেপ করে বলছিলেন যে যদি আমার কাছে আজকে নোবেল প্রাইজের টাকাটা থাকতো তাহলে আমি শোধ করে দিতাম, কিন্তু দুর্ভাগ্য আমার কাছে এত টাকা নাই। তাহলে এখানে রবীন্দ্রনাথকে দেখুন। এখন প্রশ্ন আসে, রবীন্দ্রনাথের নোবেল প্রাইজের টাকাটা গেল কই? অনেক টাকা, কিন্তু সেই সময়ে, আজকে তো এটা বোধ হয় 7-8 কোটি টাকা, তখন সম্ভবত 7 লাখ বা যাই হোক, এত বড় অ্যামাউন্ট চিন্তাই করা যায় না তখন একটা মানুষের কাছে। রবীন্দ্রনাথ সম্পূর্ণ টাকাটা কোথায় দিলেন? সমবায় করলেন, ব্যাংক করলেন। ইউনুসের সমবায় ইউনুসের ব্যাংক নয়। 1টি টাকাও রবীন্দ্রনাথ ওই ব্যাংক থেকে ফেরত পাননি, জানেন? 1টি টাকাও না। যেখানে যতগুলো করলেন সম্পূর্ণ টাকা, কারণ কৃষক টাকা নিচ্ছে, চাষ করছে, কিন্তু সে ফেরত দিতে পারছে না। কারণ তার তো শুধু কৃষি না, জীবন মরণ সংগ্রামে মানুষগুলো মরে যাচ্ছে। সামান্য টাকায় হয়তো জীবনটা নিয়ে নাকটা বাঁচিয়ে রাখছে, সে টাকা দিতে করছে। রবীন্দ্রনাথ কোনো জায়গায় বলেনি যে আমার এই টাকা তুলো, বরং এক সময় বলেছিলেন যে কোথাও দরকার নেই, যদি কেউ দিয়ে যায় তাহলে কিস্তি নিও। কিস্তি বলতে হচ্ছে যতটুকু সে পারে, কিন্তু না যদি দেয় তো নিও না। কেউই দেয়নি, দিতে পারেনি। ইন্টারেস্টিং ব্যাপার, নওগাঁয় প্রতিশনে উনি নির্দেশ দিলেন যে ওইখানের ঋণগুলো হিন্দুদের চেয়ে মুসলমানকে বেশি দাও। নায়েব জিজ্ঞেস করলো, হুজুর কেন? আমরা তো একভাবেই দিচ্ছি। কয় না, হিন্দু জমিদার, হিন্দু সম্প্রদায়ের কারণে ওখানকার মুসলমান কৃষকগুলি দীর্ঘদিন থেকে খুব দুর্বল, শারীরিক, মানসিক, অর্থনৈতিক। একে যদি 50 টাকা ঋণ দাও, তাহলে ওকে 70 টাকা দাও। ভাবতে পারেন যে এটা কত বড় চিন্তার মানুষ হতে পারে। এই হলো ব্যক্তি রবীন্দ্রনাথ। কুষ্টিয়ায় বসে বসে দেখতেন, নদীর পাড়ে পালকিতে ঘুরে দেখতেন, চপলা বোটে দেখতেন কৃষক কি করে। এগুলি আপনারা তার গানে গানে, তার অনেক কবিতায় পাবেন, আর আমি পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু এই যে কৃষকদের তিনি দেখতেন, কৃষকদের উপলব্ধি করতেন, তাদের কষ্টগুলো দেখতেন। প্রথম বড় জামাইকে পাঠালেন আমেরিকায়, দেখো তো কৃষকের জন্য কি করা যায়, ট্রাক্টর নিয়ে আসা যায় কিনা। তখন ট্রাক্টর আমাদের কল্পনায়, কিন্তু রবীন্দ্রনাথ জানেন আমাদের সমাজে তখন ট্রাক্টর আসেনি, হয়তো
কিছু সমাজতান্ত্রিক বিশ্বে টিসে সেটা চালু। ওই জামাই গিয়ে বারবার খালি টাকা নেন, আবার টাকা দিন, আবার টাকা দিন, রবীন্দ্রনাথ টাকা পাঠান, তাকে কিছু হচ্ছে না। তারপরে যে জামাই ফেরত আসলো পরে, তাকে বলল একটা কিছু করো, শেষ পর্যন্ত ছেলে রবীন্দ্রনাথকে পাঠালেন। আপনি বুঝুন কত টাকা তিনি ব্যয় করেছেন, ঢেলে দিয়েছেন। কি যে ট্রাক্টর যদি আনা যায়, এই যে কৃষকগুলি রোজ মাঠে তিনি দেখছেন, এদের জীবনের কষ্ট বা এই ফসল ফলানোর কষ্ট কিছুটা লাঘব হবে, এই সেই রবীন্দ্রনাথ। এই কিন্তু আমাদের দেশে আমি অনেক জায়গায় দেখি অনেক বিজ্ঞজন তার এই বিষয়গুলি তুলে ধরেন না। আমার কথা হলো তার, হ্যাঁ, জমিদার হিসাবে তার যদি কোনো সীমাবদ্ধতা থাকতে পারে, ছিল, কিন্তু সেটা কখন? আমি এই বিল্ডিং এর ভিতর বসে যদি একটা বোমা ছাদে মারি, আমার এই লোকগুলি কি নিরাপদ? নিরাপদ নয়, আমিও নয়। প্রাসাদের ভিতর বসে সেই সিস্টেমকে ধ্বংস করা ঠিক এমনই কাজ, এই কাজটাই রবীন্দ্রনাথ করেছেন। জমিদারির ভিতর বসে জমিদারের বিরুদ্ধে সমস্ত কাজ, এবং তার সারা জীবনের যদি কর্মকাণ্ডগুলি দেখেন, এই জায়গাটা আমি যে কথাগুলি বললাম সবগুলি পাবেন। অথচ সেই রবীন্দ্রনাথকে আজকে কতভাবে বিকৃত করা হচ্ছে, কতভাবে আঘাত করা হচ্ছে। বলা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তিনি চাননি। ওই যেই তারিখে সভা হয়েছে রবীন্দ্রনাথের কলকাতায়, সেখানে তাকে 15 দিন আগে বলা হয়েছিল আপনি থাকবেন। রবীন্দ্রনাথ বলছে আমি থাকতে পারবো না, এবং যেই দিন সেই সভা হয় সেদিন রবীন্দ্রনাথ ছিলাই নয়, এটা প্রমাণ আছে। অথচ আমাদের দেশে কিছু মানুষ, বুদ্ধিজীবী বলবো না, বুদ্ধিবাজ, এরা মিথ্যা কথা বলে বেড়ায়। আমার কথা হলো রবীন্দ্রনাথের সমালোচনার জায়গা থাকতে পারে, করবো, কিন্তু কোনটা যেটা আমার বুকে ছড়িয়ে আসবে, আমার পায়ে ইট ছড়ে যাবে, আমি সেটা করতে যাব কোন কারণে? আর সেই মহামানুষের বিপক্ষে যে মানুষটা সারাটা জীবন উৎসর্গ করে গেছেন মানব কল্যাণে, মানুষের চিন্তা, এবং রাত 3:30টায় বসে লিখতে বসতেন, সকাল 8টায় লেখা ছাড়তেন। বলা হয়েছিল ওই যে সকালে মানুষজন আছে, আমি তো ওই সময় একটু ব্যস্ততা, মানুষ দেখা করতে আসলে, এই জন্য রাত্রে লিখতেন। এমন লেখা লিখেছেন, উনি নিজেও বলেছেন আমি লজ্জা পাই আমি এত লিখেছি। আমরা এক কবির সাথে বসে আমাদের বন্ধু আড্ডা দিতাম, সাজ্জাদ কাদের, নাম শুনে থাকবেন আমাদের দেশে। সাজ্জাদ কাদের একদিন হাসতে হাসতে বলছিল, ভাই আমরা তো 2-4 কলম লিখি, যদি রবীন্দ্রনাথের আমলে বল পেন থাকতো, তার কারো কিছু লেখার জায়গা থাকতো না। কারণ সে তো ওই শেষ জীবনে উনি একটা ফাউন্টেন পেন এনেছিলেন, কিন্তু তার আগে লিখতেন ওই যে ডুবাই ডুবাই। তো সাজ্জাদ কাদের এই কথা, সাজ্জাদ কাদের যথেষ্ট ইয়েলো, তিনি বলতেছিলেন যদি বল পেন যদি তিনি আমাদের মতো পেতেন, তাহলে আমাদের লেখার কিছু আর থাকতো না। এই যে বিশাল প্রতিভা, এই মানুষটাকে আমরা পেয়ে আমরা এখনো আবিষ্কার করতে পারলাম না, এখনো আমরা তাকে ছড়িয়ে দিতে পারলাম না। সারা দেশের কয়জন মানুষ রবীন্দ্রনাথের, এমনকি শিক্ষিতের মধ্যেও, আমি আমার পরিবারের ভিতরে, আমার পরিবারের চারদিকে আমি অনেক সময় খুব কৌতূহল, মানে কৌশলে আমি একটা গান পড়তে দিয়ে বলি যে বলতো 4 লাইনের 6 লাইনের অর্থই বোঝে না, বুঝবা না, গান শোনো মাথা হেলে হেলে, রবীন্দ্রনাথের প্রত্যেকটা কথা যদি অর্থ না বুঝো, তাহলে রবীন্দ্রসঙ্গীত তুমি আত্মস্থ করতে পারবে না, কারণ তো বিশাল এক সম্ভার। এই কাজগুলো করা উচিত ছিল আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এমনকি সমাজের প্রতিটি সক্ষম সচ্ছল মানুষের, কিন্তু তারা মুখ ফিরিয়ে আছেন নিজের স্বার্থে। কারণ রবীন্দ্রনাথকে তুলে ধরলেই, রবীন্দ্রনাথকে ছড়িয়ে দিতে গেলেই তার ছড়ানো বিষগুলো সব ধ্বংস হয়ে যাবে, সেই জন্য তারা সবসময় আড়াল করে রাখেন। নজরুলকে নিয়ে অনেক কথা বলা হয় যে নজরুল, আপনারা ভাবতে পারেন যে এই ঠাকুর বাড়ি রবীন্দ্রনাথের একার নয়, এটা যৌথ পরিবারের। এই বাড়ি খুব রেস্ট্রিক্টেড ছিল। নজরুল বিদ্রোহী কবিতা লিখে মুজাফফর আহমেদকে শুনিয়ে তারপরের ব্যক্তি যাকে নিয়ে দেখিয়েছেন সে রবীন্দ্রনাথ, যে বলল গুরু, উনি তো গুরু বলতেন, রবীন্দ্রনাথকে সরাসরি গুরু বলতেন নজরুল, গুরুদেব আমি আপনাকে হত্যা করেছি। রবীন্দ্রনাথ তো কি দিয়ে হত্যা করলেন, কবিতা শোনালেন। রবীন্দ্রনাথ উত্তর দিলেন, নজরুল তলোয়ার দিয়ে তো দাড়ি কামাচ্ছ, তোমার জীবনে কিন্তু ট্র্যাজেডি আছে, দেখো। এই ট্র্যাজেডি রবীন্দ্রনাথ কিন্তু দেখে ফেলেছে।
স্বল্প সময় পরেই তো অসুখ বিসুখ যাই হোক এই নজরুল কারাবন্দী হলেন, নির্যাতিত হলেন, অনেক মানসিক অনেক যন্ত্রণা সইলেন, যেটা রবীন্দ্রনাথ কিন্তু তাকে বলেছিলেন যে তুমিও অমুকের মতো বা এরকম হয়ে যেতে পারো, এবং সেটা তিনি হলেন। এইভাবে রবীন্দ্রনাথ, এবং আরেকটা কথা এখানে আমি বলি, রাশিয়ার চিঠি আপনারা তো শুনেছেন। রাশিয়ার চিঠি, রাশিয়া ঘুরে এসে একটু আমি এটা বলি এই কারণে, তাহলে বুঝতে পারবেন তার গভীরতা শ্রমজীবী মানুষের প্রতি, সমাজতন্ত্রের প্রতি এবং মানুষের অধিকারের প্রতি কতটা কতটা পর্যবেক্ষণ। তিনি বলছেন, চিরকালই মানুষের সভ্যতায় একদল অখ্যাত লোক থাকে, তাদের সংখ্যা বেশি, তারাই বাহন, তাদের মানুষ হবার সময় নেই। দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত, সবচেয়ে কম খেয়ে, কম পড়ে, কম শিখে বাকি সকলের পরিচর্যা করে। সকলের চেয়ে বেশি তাদের পরিশ্রম, সকলের চেয়ে বেশি তাদের অসম্মান। তারা সভ্যতার পিলসুস, মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে, উপরের সবকিছু আলো পায়, তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। বুঝুন কথা, যে উপরের সবাই আলো পায়, সমাজের উপরই কাঠামোর আমরা যারা মধ্যবিত্ত থেকে শুরু করে আমরা সবাই আলো পাই, আর ওই কৃষক শ্রমিকের মাথা দিয়ে তেল গড়িয়ে পড়ে, যে ওই প্রদীপটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। রবীন্দ্রনাথ সেই কথা বলছেন এখানে। এই লোককে কি আপনি জমিদার বলবেন, বা জমিদারি পরিচালনা করছে বলে তাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবেন? কিভাবে সম্ভব? রাশিয়ায় সব কিছুর সাথে একমত হয়েছিলেন তিনি, সব কিছু বিস্ময় প্রকাশ করেছিলেন। একটি জায়গায় শুধু বলেছিলেন, থাকবে তো, টিকবে তো। এই ব্যাখ্যা যদি আমি যাই, সময় অনেক লাগে, শুধু একটা কথা বলবো। তখন লেনিন স্টালিনের পাশে যে ক্রুশ্চেভ, এই ক্রুশ্চেভকে রবীন্দ্রনাথ সম্ভবত দেখেছেন, যেটা লেনিন স্টালিন পাশ থেকে দেখেননি। 56 সালে গিয়ে রবীন্দ্রনাথের সেই কথা প্রমাণিত হলো যে টিকবে তো। কারণ রবীন্দ্রনাথ এইখানে এই জায়গাটা সম্ভবত, এটা আমি আমার অনুভব, যতটুকু রবীন্দ্রনাথের অ্যানালাইসিস আমি যেটুকু দেখেছি, আমার কেন জানি মনে হয়েছে তার এই সিস্টেমটার বিরুদ্ধে তিনি বলেননি। তিনি শুধু বলেছেন এই যে একটা কাঠামো, এই কাঠামোর ভিতরেই কীট বা যেটা, এটা আমরা হ্যাঁ আমরা কি ছাঁচে গড়া না, ছাঁচে গড়া মধ্যে মনুষ্যত্ব ইয়ে ঘটে না, বিস্ফোরণ বা বিকাশ, এইটা তার কথা। এটা ঠিক আছে, এটা সমাজতন্ত্র কোনো না কোনো ভাবে এইটাকে মানে, এবং লেখার মধ্যে সেভাবে আসছে। নাহলে লেনিন বলতো না যে টলস্টয়কে বাদ দেওয়া যাবে না, পড়তে হবে। তার মানে কি, আমি টলস্টয়কে একদম আমার ইয়ে ভাবে নিব না, হ্যাঁ অনুভব, কিন্তু টলস্টয়কে বাদ দিলে পরে হবে না। এবং আপনারা জানবেন যে প্লেটো যখন রিপাবলিক তৈরি করে, তার পাশে সব ছিল কবিরা। হ্যাঁ, কবিরা সহই তো তিনি করলেন রিপাবলিক বা এইসব সভ্যতার যে সব চিন্তাগুলি। কিন্তু যেই মাত্র রাষ্ট্রের একটা কাঠামো দাঁড় করালেন, এরপরে কবিদের সাথে তার লেগে গেল। এবং একসময় তিনি বললেন যে না, কবিদেরকে আর রাজ্যে ইয়ে করা যায়। কারণ কি? কারণ একটা জায়গায় অ্যানালিটিক্যাল জায়গায় তার সাথে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্ব তো দ্বন্দ্বমূলক বস্তুবাদ যে আমরা বলি, সেটা তো এখানেও আছে, চলবে, চলতে থাকবে, কোনো শেষ নেই। যাই হোক, আমি এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ বলে চলে যাচ্ছি, সুতরাং তাহলে কথা বাড়বে। আমি শুধু 2-4টি কথা বলে এই আজকের এটা শেষ টানবো। সেটা হলো, আমাদের এখন যে কাজটি সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো রাজনৈতিক জায়গা থেকে কে কোন উদ্দেশ্যে কি করে করুক, এ নিয়ে ভাবনার কিছু নেই। রবীন্দ্রনাথকে আমরা আমাদের প্রাত্যহিক চর্চায়, আপনার সন্তান আমার সন্তান, সামাজিকভাবে আমরা রবীন্দ্রনাথকে ধরে রাখতে হবে, রবীন্দ্রনাথের জন্য নয়। কারণ রবীন্দ্রনাথের কিচ্ছু আসে যায় না এই পৃথিবীতে আর। কারণ এমন সৃষ্টি তিনি করে দিয়ে গেছেন, তিনি জানেন যে তাকে আড়াল করা কারো পক্ষে কোথাও সম্ভব হবে না। আমাদের প্রয়োজনই আজকে রবীন্দ্রনাথকে আমাদের চিন্তা চেতনায়, ঘরে বাইরে মননে তাকে তুলে আনতে হবে।
যদি সেটা তুলে আনতে না পারি, তাহলে এই যে একের পর এক ঢেউয়ের মতন কালো ঢেউগুলো আসছে, হ্যাঁ, এইটা আমাদেরকে আঘাত করবে। আমি তো বলছি ভয় নেই, ভেঙে দিতে পারবে না, কিন্তু আমার তো ক্ষতি করবে, সময় নষ্ট করবে। আর সংস্কৃতি হলো তার সবচেয়ে বড় আধার। আমরা মনে রাখবেন যে সাগরের আমরা ঢেউ দেখি, একটা ঢেউ হয়তো 100 ফুট 200 ফুট, তাও দেখি। রাজনৈতিক জায়গাটা ঠিক এরকম, রাজনীতি সমাজকে পরিবর্তন করে, রাষ্ট্রকে ভাঙে, পরিবর্তন করে। সংস্কৃতি প্রায় 4 মাইল গভীরতায় যেমন প্রশান্ত মহাসাগরের পানি নিশ্চল বসে থাকে, সংস্কৃতি সমাজে, মননে, রাষ্ট্রের জীবনে ওই জায়গায় বসে থাকে। তাকে দেখা যায় না, কিন্তু যখন উতলে উঠে তখন সাগরের ঢেউ পুরা জনপদ জলোচ্ছ্বাসের মতো ভাসিয়ে দিতে পারে, আবার তাকে রক্ষাও করতে পারে। আপনারা আমার কথা শুনছেন তখন। ধন্যবাদ সবাইকে।